আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, ঘরে আছো। বাংলাদেশ মাদ্রাসা অনলাইন এর পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত। শিক্ষার্থী, তোমরা জানো যে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ অবস্থায় আছে। আমরা যারা শিক্ষক মণ্ডলী রয়েছি তোমাদের কথা চিন্তা করে এবং শিক্ষা মন্ত্রণালয় যারা এই দুঃসময়ে তোমাদেরকে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে, ক্লাসের ব্যবস্থা করে দিয়েছে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আমি মোহাম্মদ আমিনুল করিম, প্রভাষক পদার্থবিদ্যা, কামারগঞ্জ, সিরাজগঞ্জ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী, একটু তোমরা দেখে নাও তো যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, সাউন্ড, ক্যামেরা সব ঠিক আছে কিনা একটু দেখে নাও এবং একটু কমেন্টসের মাধ্যমে জানাও যে আমি আসলে সব কিছু ঠিক আছে কিনা। পাশাপাশি বন্ধুদের বিভিন্ন গ্রুপে অবশ্যই আমার এই আজকের এই ক্লাসটি শেয়ার করবে, তাতে তোমার মতো অনেক শিক্ষার্থী উপকৃত হবে। শিক্ষার্থী, তোমরা জানো যে ইতিমধ্যে সংসদ টেলিভিশন সহ আর বেশ কয়েকটি ফেসবুক পেজ রয়েছে এবং ওয়েবসাইট রয়েছে যেখানে নিয়মিত তোমাদের বিভিন্ন ক্লাসগুলো সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্যারগণ, বিভাগ, জেলা এবং প্রতিষ্ঠান ভিত্তিক ক্লাস নেওয়ার চেষ্টা করছেন। তোমরা এখানে হয়তো বিব্রত হবে একটু যে সবগুলো ক্লাস আমরা কিভাবে দেখব, সেটা হয়তো তোমাদের একটা প্রশ্ন তোমাদের মধ্যে আসতে পারে। তো একই সাথে আসলে সবগুলো ক্লাস হয়তো তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে, তোমাদের হয়তো দেখতে সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো তোমাদের, বন্ধুরা দেখা যাচ্ছে কি আমাকে আসলে ঠিকঠাক মতো? যাক, হয়তো কিছুটা ঠিক হয়েছে। বন্ধুরা, যা বলছিলাম, একই সাথে হয়তো তোমাদের এই সবগুলো ক্লাস তোমাদের হয়তো চালিয়ে নেওয়া অনেকটা কঠিন এবং সারা দেশেই সবগুলো অনলাইনের ক্লাসগুলো হয়তো তোমরা একসাথে দেখার সুযোগ পাচ্ছ না। তবে বন্ধুরা,
যেটি গুরুত্বপূর্ণ বিষয় আমি সেটা তোমাদেরকে একটু মনে করে দিতে চাই যে এই যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো কিন্তু যে যে পেজ থেকে বা যে যে ব্রাউজার থেকে বা যে যে ওয়েবসাইট থেকে প্রকাশ করছে ওখানে কিন্তু সংরক্ষিত অবস্থায় থাকছে। তো তোমাদের সামনে যে সময়টা, সেই সময়টা আমি মনে করি যে তোমাদের যে স্কুল টাইম, যে এটা আমরা সাধারণত ধরে থাকি 10টা থেকে 4টা বা 7টা থেকে 12টা থেকে 2টো, এই যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যেই মূলত বেশিরভাগ ক্লাসগুলো সম্পন্ন হচ্ছে। তোমরা এই সময় বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন ফেসবুক পেজের ক্লাসগুলো অবশ্যই দেখতে থাকবে। যদি দেখো যে কোনো একটি ক্লাস তোমার মিস হয়ে গেছে, বিশেষ করে সংসদ টেলিভিশন এবং সংসদ টেলিভিশনে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো যদি কোনো কারণে মিস হয়ে যায়, তোমরা জানো যে আমাদের কিশোর বাতায়ন নামক একটি পেজ রয়েছে। সেই পেজে সবগুলো ক্লাসে ফেসবুক পেজে যেমন পাবে, ঠিক তেমনি কিশোর বাতায়ন যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে তোমরা সার্চ দিয়ে বিভিন্ন ক্লাসের স্যারদের ক্লাসগুলো তোমরা অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। তো বন্ধুরা, আমি আসলে আর কথা বাড়াবো না, তোমরা আশা করি এই বিষয়গুলো জানো, আমি একটু তোমাদের স্মরণ করে দেওয়ার চেষ্টা করলাম। তো আজকে আমি সরাসরি ক্লাসে চলে যাই। তো সেখানে আমি ক্লাসে আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা জানো যে বাংলাদেশ অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে ইতিমধ্যে আমি কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে সেই ধারাবাহিকতারই একটি অংশ এসএসসি অথবা দাখিল পদার্থবিজ্ঞান বিষয়ে তোমাদের মধ্যে আলোচনা করব। একটা কথা বলে রাখি যে বন্ধুরা, তোমরা হয়তো জানো যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে কারিকুলাম রয়েছে এবং জেনারেলের যে কারিকুলাম রয়েছে সেটি একেবারেই একই রকম, শুধুমাত্র আরবির কিছু পার্থক্য ছাড়া সবগুলো কিন্তু একই ধরনের। জন্য আমার এই ক্লাসটি সহ যারা অন্যান্য বিষয়ে ক্লাস নিচ্ছেন, ঠিক যেমনি মাদ্রাসার শিক্ষার্থীদের কাজে লাগবে, ঠিক তেমনি এসএসসি জেনারেল যারা রয়েছে তাদের জন্য কাজে লাগবে। কাজেই তোমরা এই বিষয়গুলো বন্ধুদের সাথে একটু শেয়ার করবে অবশ্যই। যে তোমার হয়তো এক বন্ধু আছে সে মাদ্রাসার শিক্ষার্থী, আরেকজন আছে স্কুলের শিক্ষার্থী, আরেকজন আছে জেনারেলের শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষার্থী থাকতে পারে। সমমানে যারা রয়েছে তাদের সবার জন্য প্রায় একই রকম সিলেবাস, আমি প্রায় বলবো এক সিলেবাস। কাজেই তোমরা বিষয়গুলো বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এসএসসি বা দাখিল বইয়ের পদার্থবিজ্ঞান বইয়ের অধ্যায় 8-এর আলোর প্রতিফলন অধ্যায়টি নিয়ে আমি আলোচনা করেছিলাম গত ক্লাসে। আমার যতটুকু মনে আছে, যে তোমাদের মনে আছে কিনা একটু খেয়াল করো, আমি সম্ভবত দর্পণ নিয়ে শেষ আলোচনা করেছিলাম এবং সেটি হচ্ছে সমতল দর্পণ। সমতল দর্পণের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো শেষের দিকে আমরা একটি প্রমাণ হয়তো করেছিলাম যে দর্পণ থেকে ঠিক যতটুকু সামনে থাকা যায় সমতল দর্পণের বেলায়, ঠিক ততটুকু পিছনে কি হয়, তার বিম্ব তৈরি হয়। এটি দিয়ে মনে হয় আমি শেষ করেছিলাম। আজকে সমতল দর্পণের আরও দু একটি বিষয় নিয়ে আমি আলোচনা করে আজকের ক্লাসেই আমি চেষ্টা করব সমতল দর্পণ বিষয়ে তোমাদের বইয়ে যে আলোচনাটুকু রয়েছে সেটি শেষ করার জন্য। এবং পরের ক্লাস থেকে আমরা গুলীয় দর্পণ নিয়ে আলোচনার চেষ্টা করব। আমরা জানি যে দর্পণকে দুই ভাগে ভাগ করা হয়, সমতল এবং গুলীয়। তো সমতলের আজকে শেষ ক্লাস। আমি আশা করছি তোমরা খাতা কলম নিয়ে বসে গেছো এবং আমার ক্লাস থেকে নিশ্চয়ই তোমরা কিছু শিখতে পারবে, সেই প্রত্যাশা রেখে আমি শুরু করছি। তাহলে আমি যেটি আমাদের আজকের আলোচ্য বিষয়ের যেটি থাকবে সেটা হচ্ছে সমতল দর্পণ বিষয়ে আমাদের আরও কিছু আলোচনা রয়েছে, সেটি একটু আলোচনা করার চেষ্টা করব। শিক্ষার্থী, সমতল দর্পণে বেশ কিছু ব্যবহারের কথা বলেছিলাম। যেমন ধরো বলেছিলাম যে সাধারণত আমাদের চেহারা দেখার জন্য সমতল দর্পণ ব্যবহার করা হয়, সরল পেরিস্কোপ তৈরিতে সমতল দর্পণ ব্যবহার করা হয়। সরল পেরিস্কোপ কেন ব্যবহার করি? সাধারণত ভিড় এড়িয়ে যদি কোনো বস্তুকে আমি দেখতে চাই সেজন্যে সরল পেরিস্কোপ ব্যবহার করা হয়। এছাড়া উন্নত মানের সরল পেরিস্কোপ বা উন্নত মানের পেরিস্কোপের সাহায্যে ডুবুজাহাজে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। আমরা আরও দেখেছি যে পাহাড়ের
আঁকা বাঁকা রাস্তায় সমতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। চোখ এর ডাক্তার যারা আছেন, চোখের বিশেষজ্ঞ যারা আছেন, তারা সমতল দর্পণ ব্যবহার করে থাকেন। বিভিন্ন জায়গায় সমতল দর্পণের ব্যবহার রয়েছে। আজকে তোমাদের একটি সমতল দর্পণের ব্যবহার সরল পেরিস্কোপে কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা একটু চিত্রের সাহায্যে দেখার চেষ্টা করব। বন্ধুরা, তো আসলে সরল পেরিস্কোপটা যেটি বলছিলাম যে এটি সাধারণত ভিড় এড়িয়ে কোনো বস্তুকে দেখার জন্য বা দূরের কোনো বস্তুকে দেখার জন্য সাধারণত সরল পেরিস্কোপ ব্যবহার হয়ে থাকে। তোমরা জানো যে আকাশে অনেক সময় অনেক বস্তু দেখা যায় যেগুলো আমাদের কাছে না, হাতের কাছে না, একটু দূরে, সেগুলো দেখার জন্য আমরা অনেক সময় সরল পেরিস্কোপ ব্যবহার করে থাকি। আসলে খুব সিম্পল একটি বিষয়, তোমরা একটু দেখো, বুঝতে পারবে আশা করি। এটি সাধারণত একটি কাঠের ফ্রেমের উপর তৈরি করা হয়ে থাকে। আমি যদি একটি কাঠের ফ্রেম, তোমরা অনেক সময় এটি আমি দেখেছি যে তোমাদের মতো শিক্ষার্থী যারা রয়েছে তাদের মধ্যে অনেকেই এটি বিভিন্ন মেলা, বিজ্ঞান মেলায় এটি তৈরি করে ব্যবহার করা হয়েছে এবং এটি খুব সহজেই তৈরি করা যায়। এটি একটি কাঠের ফ্রেম, মূলত একটি কাঠের ফ্রেম। ফ্রেমের একদিক দিয়ে আমি যদি এখানে কোনো বস্তুকে রাখি, সে আমি একটা বস্তুকে এখানে রাখলাম বা একজন মানুষ এখানে দাঁড়িয়ে আছে, এমন অবস্থায় যদি আমি রাখি, তাহলে এটিকে এমনভাবে সাজানো হয়, কিভাবে? এখানে একটি দর্পণ দেওয়া হয়ে থাকে, সমতল দর্পণ। এইটার ঠিক সমান্তরালে আরেকটি সমতল দর্পণ বসানো হয়ে থাকে। জাস্ট দুটো সমতল দর্পণের টুকরা এভাবে বসানো হয়ে থাকে। তোমরা নিজেরাই চাইলেই এখনই তৈরি করে ফেলতে পারো, চাইলেই, এটা খুব সহজ একটি বিষয়। তো এখানে কি হয়, দুটি সমতল দর্পণ বসানো হয় এবং দুটি সমান্তরাল বসানো হয়, এবং এটি মনে রাখতে হবে এটি ফ্রেমের সাথে, এই ফ্রেমটার সাথে এই দর্পণটির 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো হয়ে থাকে, 45 ডিগ্রি বসানো থাকে। তো এখানে যদি আলোক রশ্মিগুলো এভাবে আসতে থাকে বস্তু থেকে, আমরা জানি যে বস্তু থেকে আলো আসলে সেই বস্তুর কি হয়, প্রতিফলন হয়, আমাদের চোখে আসে পড়লেই আমরা সেই বস্তুকে দেখতে পাই। তাহলে বস্তু থেকে যদি আলো আসলো আর এসে দর্পণে আপতিত হলো, তাহলে এখান থেকে আবার প্রতিফলনের নিয়ম অনুসারে কি হবে, প্রতিফলিত হবে। তো এই দর্পণ থেকে যখন প্রতিফলিত হবে, যেহেতু এটা সমান্তরালে বসানো আছে, সুতরাং এইখান থেকে আলোক রশ্মিগুলো আবার এই দর্পণে এসে প্রতিফলিত হবে, আপতিত হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটা আপতিত রশ্মি, এই দুটো হচ্ছে আপতিত রশ্মি, আর এই দুটো হচ্ছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলনের নিয়ম অনুসারে এটি আপতিত হয়েছে এবং প্রতিফলিত হয়েছে। এবং এখান থেকে যখন এই রশ্মি যখন এখানে এসে আপতিত হবে, তখন এখান থেকে আবার প্রতিফলিত হবে, সেম এইটাও প্রতিফলিত হবে। এখন কেউ যদি এখান থেকে চোখ দিয়ে তাকায়, তাহলে সে এই ব্যক্তিকে স্পষ্ট দেখতে পারবে। খুব সহজ, সরল পেরিস্কোপের গঠন একেবারেই সহজ একটা বিষয়। অথচ দেখো এটার প্রয়োজনীয়তা কতটুকু, এর প্রয়োজনীয়তা যদি অনুধাবন করি তাহলে দেখা যাবে যে প্রয়োজনীয়তা অনেক অনেক। এখানে দুটো দর্পণের টুকরো, সমতল দর্পণের টুকরো ছাড়া আর কাঠের ফ্রেম ছাড়া কিন্তু আর কিছু নেই। তো বন্ধুরা, তোমরা চাইলে এটি পরীক্ষা করে বাড়িতে দেখতে পারো। এটি খুব সুন্দর একটি ভিড় এড়িয়ে কোনো বস্তুকে দেখার জন্য এটি সুন্দর একটি যন্ত্র। তো ঠিক আছে, এটি একটি যেমন ব্যবহার। আজকে তোমাদের মধ্যে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সমতল দর্পণের মধ্যে রয়েছে, তোমরা উপরের ক্লাসে অর্থাৎ ইন্টারমিডিয়েটে যখন যাবে, আলিমে যাবে অথবা এসএসসিতে যাবে, বা এই বিষয়ে যখন অনার্স মাস্টার্স পড়বে, তখন আরও বিস্তারিত জানতে পারবে এই সব সমতল দর্পণ সম্পর্কে। তো আমি এখন যে বিষয়টি আলোচনা করব, আচ্ছা বন্ধুরা, তোমরা কি বলতে পারো যে আমরা যে আয়না দেখি বা দর্পণ দেখি, সেটির আকার কতটুকু? অনেকেই বলবে যে হ্যাঁ 1 ফিট, বা কেউ বলবে 6 ইঞ্চি, কেউ বলবে একটা টুকরো, কেউ বলবে ড্রেসিং টেবিল আছে, আবার কেউ বলবে যে আমার মাথা থেকে পা পর্যন্ত এতটুকু লম্বা আছে। হ্যাঁ, আমরা বিভিন্ন আকারের আমরা দর্পণ হয়তো আমরা ব্যবহার করি, কিন্তু বিভিন্ন কারণেই হয়তো ব্যবহার করি বিভিন্ন আকারের দর্পণ। তো আমি যদি বলি যে আমি আমার বডির পুরো অংশটা যদি দেখতে চাই,
তাহলে আমার দর্পণটা কতটুকু প্রয়োজন পড়বে? আমি আবারও বলি যে আমি একটা বস্তু, আমি বলতে একটা বস্তুকে বোঝাচ্ছি যে এই একটা বস্তু রয়েছে, এই বস্তুর এইখান থেকে এইটুকু যদি আমি দেখতে চাই, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত যদি আমি দেখতে চাই, তাহলে ধরো এটা যদি 6 ফিট হয়, বস্তুটি যদি 6 ফিট হয়, 6 ফিট হয়, তাহলে আমার এই পুরো বস্তুটি দেখার জন্য আমার দর্পণের আকৃতিটা কতটুকু প্রয়োজন, সেটাকে কেউ বলতে পারো? কেউ বলবে যে বডি সমান যদি হয় তাহলে হবে, হ্যাঁ হবে। কেউ যদি বলে যে না আমি 3 ভাগের 2 ভাগ নিব, হবে। কেউ যদি বলে আমি অর্ধেক নিব, তাও হবে। কিন্তু কেউ যদি বলে যে আমি এটা যদি 6 ফিট হয়ে থাকে, এটা আমি 3 ফিট নিব, তাহলে হয়তো হবে। কেউ যদি বলে যে না আমি 2 ফিট নিব, তাহলে কি হবে? তোমরা নিশ্চয়ই বলবে যে না স্যার এটি হবে না। বা কেউ বলবে যে হ্যাঁ হবে, যে দর্পণটা আমি যে জায়গায় রাখবো সেখান থেকে আমি আস্তে 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 পিছিয়ে যাব, পিছিয়ে যেতে 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 একটা দূরত্ব যাব, অবশ্যই আমি আমার পুরো বডি দেখতে পারবো। হ্যাঁ হয়তো দেখতে পারবে, কিন্তু তুমি তোমার স্বচোখে অর্থাৎ নিজের চোখে হয়তো সেই দর্পণে তোমার পুরো বিম্ব দেখতে পারবে না। এটি আমরা এখন প্রমাণ করব যে কোনো বস্তুকে দেখতে হলে বা কোনো বস্তুর পূর্ণ বিম্ব দেখতে হলে সমতল দর্পণে, তাহলে সেই দর্পণের কতটুকু অংশ হলে, ন্যূনতম কতটুকু অংশ হলে সেই বস্তুকে পূর্ণ দেখা যাবে, সেটি নিয়ে আজকে আমাদের পড়া। তো চলো বন্ধুরা, আমি বলতে চাচ্ছি যে এই দর্পণটার যদি 6 ফিট হয়, তাহলে ন্যূনতম অর্ধেক অর্থাৎ 3 ফিট, 3 ফিট যদি না হয়, ন্যূনতম 3 ফিট যদি না হয়, তাহলে সেই বস্তুকে পূর্ণভাবে দেখা যাবে না। এটি আমরা আজকে প্রমাণ করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আমি ছবি এঁকে তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, এটি একটি প্রমাণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো আমরা যদি একটা বস্তু নেই, সে একটা বস্তু আমি ধরে নিলাম, এইটা হচ্ছে বস্তুটির মাথা, এটা হচ্ছে বস্তুটির পা, হেড এবং ফিট। এবং স্বভাবতই আমি বলছিলাম যে এটার সামনে কি লাগবে, একটাই আয়না লাগবে। আমি তোমাদের প্রমাণ করে দিব যে এই যে আয়নাটা আমি নিলাম, প্রথমে আমি সম্পূর্ণই নিলাম বোঝার জন্য। তো আমরা জানি, ধরো আমার এখানে চোখ আছে, আই, এটা মাথা, এটা চোখ, এটা পা। একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, তার সামনে একটি দর্পণ আছে, দর্পণটি ধরে নিলাম যে পুরোটাই, অর্থাৎ তার উচ্চতা যতটুকু, ব্যক্তির উচ্চতা যতটুকু এবং দর্পণটির উচ্চতা ততটুকুই আমি ধরে নিলাম পুরোটাই হচ্ছে একটি দর্পণ। তোমরা জানো এটি একটু সিলভারিং বা পাড়া লাগানো উজ্জ্বল ধাতুর প্রলেপ যেটিকে বলি আমরা। তো এখন এখান থেকে যদি আমি একটু চিন্তা করি যে আমার দর্পণে যে আপতিত রশ্মি হয়, প্রতিফলিত রশ্মি হয়, সেটা তোমরা আগেই জানো, এটি ব্যবহার করেছ, আমি তোমাদের দেখিয়েছি যে যতটুকু সামনে লক্ষ্যবস্তু থাকে ঠিক ততটুকু পিছনে বিম্ব হয়, এগুলো তোমরা আগে থেকেই জানো। তো এখান থেকে যদি একটি আলোক রশ্মি আমি এভাবে চিন্তা করি যে এভাবে আসে, তোমরা জানো যে এভাবে আপতিত রশ্মি প্রতিফলিত হবে এভাবে, এবং এইটাও জানি আমরা এখান থেকে ঠিক ততটুকু পিছনে কি পাওয়া যাবে, এই মাথাটা পাওয়া যাবে হয়তো। সেম আমরা বলবো যে এটি দর্পণের পিছনে বিধায় আমি ডট ডট আকারে দেওয়ার চেষ্টা করলাম, এটা হয়তো হবে এফ বা H1 F1। এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। আচ্ছা বন্ধুরা, এইখান থেকেই হোক আর এখান থেকেই হোক, যেখান থেকেই হোক না কেন, আপতিত রশ্মি আসবে যাবে, ঠিক আছে, কিন্তু এটা দেখতে হবে কিভাবে? অবশ্যই আমার চোখ দিয়ে দেখতে হবে। তাহলে এই ব্যক্তি, তার মাথা যে এখানে দেখা যাচ্ছে, তাহলে এটা দেখবে কীভাবে? তাহলে আমি ধরে নিলাম যে, খেয়াল করো বন্ধুরা, এই হচ্ছে আপতিত রশ্মি, এই হচ্ছে প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মিকে পিছন দিকে বর্ধিত করেছি, তাই নয় কি? এটা হচ্ছে আমার আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এটাকে পিছন দিকে বর্ধিত করলে আমি এটা পাবো। অনুরূপভাবে আমি যদি এইভাবে চিন্তা করি যে
তোমরা স্কেল দিয়ে টানবে, সেটি দেখতে আরো সুন্দর হবে নিশ্চয়ই। এবং অ্যাকুরেট হবে। তো আমরা যদি এভাবে চিন্তা করি যে এইটা হচ্ছে পা থেকে কোনো রশ্মি যাচ্ছে, দর্পণে গিয়ে আপতিত হচ্ছে এবং সেটা প্রতিফলিত হয়ে কোথায় যাচ্ছে? চোখে যাচ্ছে, তাই তো? তাহলে এখন যদি আমি H1 এবং F1 এটি যদি যোগ করে দেই, তাহলে যেটা হলো সেটাই কিন্তু মূলত হচ্ছে HF, উচ্চতার যে লক্ষ্যবস্তু, সেটির বিম্ব পাওয়া যাবে H1 F1। এটি নিশ্চয়ই আমরা আগে এরকম যে বিষয়টি অনুধাবন করেছি, সেটি আমি আবার রিক্যাপ করলাম। তাহলে খেয়াল করে দেখো যে এই হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আবার এই হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। তাহলে আমরা চোখ দিয়ে এই প্রতিফলিত রশ্মিকে পিছন দিকে বর্ধিত করলাম, এই প্রতিফলিত রশ্মিকে পিছন দিকে বর্ধিত করলাম, এখানে আমরা মাথা পেলাম, এখানে আমরা পা পেলাম, তার মানে পুরো বস্তুটির বিম্ব আমরা এখানে পেয়ে গেলাম। কিন্তু একটু খেয়াল করে দেখো যে এই যে দর্পণটা নিয়েছিলাম, বস্তু সমান অর্থাৎ ব্যক্তি সমান যে দর্পণটা আমরা নিয়েছিলাম, সেটুকু কিন্তু পুরোটা কাজে লাগেনি। দেখো তো বন্ধুরা, লেগেছে কি? আমি যদি চিন্তা করি যে এইটুকু আমার, এইখান থেকে এইটুকু আমার দর্পণ, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই জায়গাটুকু হচ্ছে দর্পণ। এই দেখো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। তাহলে কিন্তু এইটুকু দর্পণের দ্বারাই কিন্তু আমি এই বিম্বটাকে পুরোটা দেখতে পেলাম, অর্থাৎ বস্তুর যা উচ্চতা আছে সমান উচ্চতার বিম্ব আমি এখানে কিন্তু পেয়ে গেলাম। তাহলে তো আমার এই যে অংশটুকু, এই দর্পণের এই অংশটুকু এবং এই অংশটুকু করতে কিন্তু কোনো প্রয়োজন এখানে পড়ে নাই। বন্ধুরা, হিসাব করে দেখা গেছে যে এই জায়গাটুকু, অর্থাৎ যেটুকু আমার প্রয়োজন পড়েছে বিম্ব তৈরি করার জন্য, এইটুকু সমান এই অংশটুকু এবং অংশটুকুর যোগফল। অর্থাৎ দর্পণটার ঠিক অর্ধেক পরিমাণ যদি আমি, লক্ষ্যবস্তুর ঠিক অর্ধেক পরিমাণ যদি আমি দর্পণের আকৃতি নেই, তাহলে দেখা যায় আমি আমার পূর্ণবিম্বটি দেখতে পাবো। তো বন্ধুরা, আমি এই বিষয়টি তোমাদের মধ্যে এখন প্রমাণ করার চেষ্টা করব যে কিভাবে এটি সম্ভব হয়েছে, সেটি আমি একটু দেখানোর চেষ্টা করব তোমাদের। ওকে বন্ধুরা, এবার চলো আমি একটু দেখি। এখানে আমরা দুটি ত্রিভুজ কল্পনা করব। একটি ত্রিভুজ হচ্ছে এইটা, খেয়াল করো, এখান থেকে এইটা আমি একটা ত্রিভুজ কল্পনা করব এখন। এটা একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজটির নাম কি? ইতিমধ্যে আমরা জেনে গেছি যে এটা যদি দর্পণে একটু নাম দেই, এম নাম দেই, এন নাম দেই, এটার নাম দেই পি, এটার নাম দেই কিউ, তাহলে পি কিউ সমান হবে পিএম প্লাস কিউএন। তাহলেই আমার এই প্রমাণটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অথবা আমি বলতে পারি যে এইচ এফ, এই যে উচ্চতাটা, আর H1 F1 এটা হচ্ছে কি? আমার বিম্বের উচ্চতা। তাহলে দর্পণটা কতটুকু? PQ। তাহলে আমি যদি দেখাইতে পারি PQ সমান, দর্পণের অর্ধেক সমান যদি আমি দেখাইতে পারি হাফ অফ HF, তাহলে কিন্তু প্রমাণটি হয়ে গেল। PQ সমান হাফ অফ HF। HFটা কি? দর্শকের উচ্চতা। PQটা কি? দর্পণের দৈর্ঘ্য। দর্পণের দৈর্ঘ্য দর্শকের উচ্চতার অর্ধেক হইলেই আমি পূর্ণবিম্বটা দেখতে পারবো। এটা আমরা প্রমাণ করব। তো ইতিমধ্যে তোমরা জানো যে MH সমান হচ্ছে MH1, FN সমান হচ্ছে NF1। এটা আমরা জানি, ইতিমধ্যে আমরা বিগত ক্লাসে আমরা দেখেছি। তো আজকে আমি প্রথমেই বললাম যে যে ত্রিভুজটির কথা কল্পনা করার জন্য, সেটি হচ্ছে, একটি হচ্ছে কি বলো, H1 H1E, এই একটা ত্রিভুজ।
ঠিক আছে বন্ধুরা, এই একটা ত্রিভুজ। তার আগে আমি এটাও বলতে পারি যে যেহেতু এইচ ই এবং এমপি সমান্তরাল, এইচ এম এবং H1M পরস্পর সমান, আমি লিখি তোমাদের সুবিধা হবে বুঝতে। যে বিষয়গুলো আমি আগে প্রমাণ করেছি সেটা আমি আগে একটু লিখে নিই। আমরা বলতে পারি H1M সমান হচ্ছে HM, ঠিক আছে বন্ধুরা। তাহলে সেই ক্ষেত্রে এবং কি লেখা যায় বলো, HE সমান্তরাল আমি লিখতে পারি HE সমান্তরাল বা HF, যেভাবে লিখে HF সমান্তরাল যদি আমি PM বা MP লিখি, তাহলে এই দুটার মধ্যবিন্দু অর্থাৎ H1 এর মধ্যবিন্দু যেহেতু M, সুতরাং আমরা লিখতে পারি H1E এর মধ্যবিন্দু হচ্ছে H1E এর মধ্যবিন্দু কি বন্ধুরা, মধ্যবিন্দু কি হবে P। অনুরূপভাবে আমরা যদি বলি যে F1N বা আমরা যদি বলি FN সমান হচ্ছে F1N, এটা আমরা আগেই জানি। অনুরূপভাবে QN সমান্তরাল যদি আমরা ধরি কি বলবো HE, আগের মতোই HF। তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে এই দুটার মধ্যবিন্দু যেতে N, সুতরাং আমরা বলতে পারি F1E এর মধ্যবিন্দু কি, F1E এর মধ্যবিন্দু কি হবে বন্ধুরা Q। এটুকু আমরা লিখে নিতে পারি, আগেই লিখে নিতে পারি। তারপর আমি যে ত্রিভুজটাতে আসছিলাম সেটা হচ্ছে H1E। এই ত্রিভুজে যদি আমরা যাই, H1 এর মধ্যবিন্দু কত কি পেয়েছি, M পেয়েছি। আমি একটু লিখে নিই যে কি কি আমার এখানে লাগছে। H1E এই ত্রিভুজে আমি কি লিখতে পারি, আমি আগে বলেছি যে HF সমান্তরাল কি হবে বন্ধুরা, HF সমান্তরাল কি বলেছিলাম, HF সমান্তরাল কি বলেছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে। HF যদি সমান্তরাল হয় তাহলে সেখানে বলছিলাম যে PH1E এর মধ্যবিন্দু, তাহলে HF সমান্তরাল আমি আবারও লেখার প্রয়োজন খুব একটা নাই, আমি তো এখানে লিখেছি সেই হিসাবে প্রয়োজন নাই। তাহলে এখানে এই বাহুর মধ্যবিন্দু জাস্ট এইটুকু আমরা লিখে রাখি, H1E এর মধ্যবিন্দু কি, তাহলে P। অনুরূপভাবে আমরা যদি আরেকটা ত্রিভুজ কল্পনা করি, এই ত্রিভুজটা যদি এইটা কল্পনা করি, অর্থাৎ ত্রিভুজটার নাম কি হবে, নাম হবে হচ্ছে ত্রিভুজ, বলো বন্ধুরা, EF1F। এইটার মধ্যে আমি একটু আগে বলেছি কি বলেছি, EF1 এর মধ্যবিন্দু Q। তাহলে এই দুটা বাহুর মধ্যবিন্দু যদি এটা হয়, এখন দেখো তো এই ত্রিভুজটা যদি আমি নেই, অর্থাৎ ত্রিভুজটার নাম যদি আমি দেই এইটা যদি নাম দেই, এইটা ত্রিভুজটা কি দাঁড়ায়, সেই ত্রিভুজটার নাম কি হবে, নাম হবে হচ্ছে H1EF1 ত্রিভুজ H1EF1। এটার মধ্যে কি, এটার মধ্যে আমি কি লিখতে পারি, এটা কিন্তু মধ্যবিন্দু বলেছি এই বাহুর, এবং এই বাহুর মধ্যবিন্দু বলেছি এইটা, ঠিক কিনা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি H1E এর মধ্যবিন্দু হচ্ছে P এবং EF1 এর মধ্যবিন্দু বলেছি আমি Q। সুতরাং আমি কি লিখতে পারি এখান থেকে, PQ সমান হাফ অফ H1F1, যেহেতু মধ্যবিন্দু বলেছি। তোমরা ত্রিভুজের তোমরা জ্যামিতি সূত্র থেকে তোমরা জানো, তোমাদের সাধারণ গণিতের জ্যামিতি এবং উচ্চতর গণিতের জ্যামিতিকে এই প্রমাণগুলো রয়েছে। এইটা কি হবে, এইটার অর্ধেক।
তাহলে এটা যদি পি কিউ সমান যদি ½ হয়, আর আগে আমরা বলেছি যে H1 আর F1 কি HF এর সমান, যেহেতু কি যেহেতু H1 F1 সমান কি HF, অর্থাৎ সমতল দর্পণে বিম্বের আকৃতি এবং লক্ষ্যবস্তুর আকৃতি কি হয়, সমান হয়, আমরা এটা জানি। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখান থেকে যে PQ সমান ½ দেখো তো বন্ধুরা, প্রমাণ হয়ে গেল না? ছোট্ট বিষয় যে আমরা H1 F1 যদি হয় বিম্বের উচ্চতা, HF যদি হয় দর্শকের উচ্চতা, তাহলে একটু খেয়াল করে দেখলাম, তাহলে এটা কি আমরা লিখতে পারি দর্পণের দৈর্ঘ্য সমান ½ কি হবে দর্শকের উচ্চতা। খুব সহজে আমরা প্রমাণ করতে পারি দর্শকের উচ্চতা অর্ধেক হচ্ছে দর্পণের দৈর্ঘ্য, অর্থাৎ দর্পণে কোনো বস্তুর বিম্ব দেখতে হলে সেই দর্পণটি বস্তুর উচ্চতার অর্ধেক হলেই কি দেখা যাবে, পূর্ণবিম্ব দেখা যাবে। এইটুকু আমার কাজে লেগেছে দর্পণ, তাহলে আমার পুরো অংশটা দর্পণের আমার প্রয়োজন নাই। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ সমতল দর্পণের এই বিষয়গুলো রয়েছে তোমাদের বইয়ে, সিলেবাসে, আমাদের এসএসসির সিলেবাস, দাখিলের সিলেবাসে এই বিষয়গুলো রয়েছে, আর বাইরের তেমন কিছু নেই। সমতল দর্পণ সম্পর্কিত এই হচ্ছে তোমাদের মধ্যে আলোচনা। তো আমি আবার একটু মনে করে দিতে চাই, আমরা আসলে প্রথম থেকে কি পড়েছি। প্রথমে পড়েছি যে এই চ্যাপ্টারের শুরুতেই পড়েছিলাম আমরা হচ্ছে আলো কি, আলোর বৈশিষ্ট্য কি, হ্যাঁ, এগুলো পড়েছিলাম। তারপরে আমরা আলোর বিম্ব পড়েছিলাম, সৎবিম্ব অসৎবিম্ব। তারপরে আমরা এসেছিলাম দর্পণ কাকে বলে, দর্পণ কত প্রকার, কি কি, এবং সেখানে বলেছিলাম যে সমতল দর্পণের বিভিন্ন ব্যবহারগুলো আমরা আলোচনা করেছিলাম। একটি ভালো সমতল দর্পণে কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটি দেখেছিলাম, বা আলোর প্রতিফলনের যে সময় যে বিভিন্ন সংজ্ঞাগুলো রয়েছে সেগুলো দেখেছিলাম যে আলোর প্রতিফলনের সূত্রগুলো। আমরা যে অংশটুকু পড়েছি এটুকু থেকে সাধারণত দেখা যায় যে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইজ করি তাহলে দেখা যাবে যে এই অংশটুকুর মধ্যে থেকে আমাদের সাধারণত জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো একটু বেশি থাকে, বিশেষ করে সমতল দর্পণের এসএসসি সিলেবাসে যেটুকু আছে সেটুকু থেকে। তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো ঘাটবে, দেখবে যে এরকম প্রশ্নগুলোই থাকে। নেক্সট ক্লাসে আমরা যেটি পড়ব দর্পণের আরেকটি বিষয়, সেটি হচ্ছে গোলীয় দর্পণ। তো গোলীয় দর্পণ নিয়ে আমি আজকের আলোচনা করব না, তবে গোলীয় দর্পণ সম্পর্কে আমি বলতে চাই এটুকু যে তোমাদের সিলেবাসের যে প্রকৃতি বা ধরন, সেই ধরন দিয়ে যে কোশ্চেনগুলো হয়, সিকিউর যে কোশ্চেনগুলো হয়, সাধারণত সেটি গোলীয় দর্পণ থেকেই হয়ে থাকে। এবং গোলীয় দর্পণ আমরা বিশদভাবে আলোচনা করব, এবং সেখানে বেশ কিছু সূত্র রয়েছে, সূত্রগুলো আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই 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 আমাদের সাথে থাকবে এবং বন্ধুদেরকে একটু শেয়ার করবে যে নেক্সট ক্লাস থেকে আরও যে দুটি ক্লাস হয়েছে এই দুটি ক্লাস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসবো আমরা। অবশ্যই নেক্সট ক্লাসে তোমরা আমাদের সাথে থাকবে। তো বন্ধুরা, আমি যেটি বলেছিলাম আজকে শুরুতেই যে তোমরা সংসদ টিভি এবং কিশোর বাতায়ন পেজ এবং ওয়েবসাইটগুলো অবশ্যই ব্রাউজ করবে, দেখবে, সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। একজন শিক্ষকের একাধিক ক্লাস রয়েছে, অথবা একাধিক ক্লাস ভিন্ন ভিন্ন শিক্ষকের রয়েছে। যেমন আমি যে টপিকসটি নিয়ে আলোচনা করছি, এই যে আলোর প্রতিফলন চ্যাপ্টারটি আলোচনা করছি, সেটা যেমন আমি আলোচনা করছি, দেখা যাবে যে হয়তো দেশের অন্য কোনো পেজে এগুলো আলোচনা হচ্ছে। তোমরা যদি এই ক্লাসটা দেখলে ওই ক্লাসটাও দেখলে তাহলে একটা কম্পেয়ার করতে পারবে, বা কোনো যদি গ্যাপ থেকে থাকে কোনো স্যারের একটি ক্লাসে, তাহলে অন্য ক্লাসটি দিয়ে কী করবে, তোমাদের সেটি কভার হয়ে যাবে। আমি বলবো যে তোমাদের এটি একটি ভাগ্য যে তোমরা অনেকগুলো স্যারের ক্লাস পাচ্ছ এবং হিউজ পরিমাণ ক্লাস পাচ্ছ, যেগুলো তোমরা নিজেরা বাড়িতে বসেই দেখতে পাচ্ছ এবং তোমরা নিজেরা শিখে নিতে পারছো। তবে এটা আমি কখনোই বলবো না যে আমরা সরাসরি ক্লাসে যে আমরা যে ক্লাসগুলো উপভোগ করতাম সেগুলোর মতো হয়তো হবে না, কিন্তু তারপরেও যেহেতু সীমাবদ্ধতা রয়েছে আমাদের, যেহেতু আমাদের একটা দুর্যোগময় মুহূর্ত চলছে, সেটিকে কভার তো অবশ্যই আমাদের দিতে হবে। জীবন তো থাকবে না, সময় চলে যাবে, সময়ের সাথে সাথে আমাদের পড়াশোনার সময় চলে যাবে, পরীক্ষা ঠিকই চলে আসবে, আমাদের কোর্সগুলো অবশ্যই কভার করতে হবে।
তো সেই লক্ষ্যে তোমরা অবশ্যই আমাদের এই ফেসবুক বিভিন্ন পেজে বাংলাদেশ অনলাইন মাদ্রাসা সহ বিভিন্ন পেজে অবশ্যই চোখ রাখবে এবং সেখান থেকে অবশ্যই তোমরা আশা করি তুলনামূলক অনেক কিছু শিখে নেবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরেই থাকবে, সেই প্রত্যাশা রেখে আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এটি প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।